क्या हाल है मूवी लाभार আজকে আমরা এক্সপ্লেন করব জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ মুভিটি। জুরাসিক ওয়ার্ল্ড সিরিজের সবগুলো মুভি একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে, কিন্তু এই মুভিটাকে মোটামুটি বলা যায় সোলো। জুরাসিক ওয়ার্ল্ড সিরিজের অন্যান্য যে মুভিগুলো আছে ওইগুলা একটাও না দেখলেও এই মুভিটা বুঝতে একটুও সমস্যা হবে না। তো চলুন মূল গল্পে চলে যাওয়া যাক। মুভির ওপেনিং সিনে আমাদের দেখানো হয় ফ্রেঞ্চ গায়ানা নামক একটা স্থান থেকে প্রায় 226 মাইল দূরে সমুদ্রের একদম মাঝখানে একটা দ্বীপপুঞ্জ রয়েছে, মানে সিক্রেট আইল্যান্ড আর কি। তো ওই দ্বীপপুঞ্জের মধ্যে একটা ল্যাবরেটরিতে আমরা দেখতে পাই কিছু বিজ্ঞানী ডাইনোসর নিয়ে রিসার্চ করতেছে। মানে ওরা ডাইনোসরের মিউটেশন নিয়ে কাজ করতেছে। মিউটেশন মানে অনেকগুলো ডাইনোসরের ডিএনএ বা অন্যান্য প্রাণীর ডিএনএ একত্র করে নতুন এক প্রজাতির ডাইনোসর উদ্ভাবনকে বোঝায় আর কি। তো ওই জায়গায় থাকে একটা বিজ্ঞানী ভুলে চকলেটের একটা খোসা নিচে ফেলে দেয়। তো নর্মালি এই টাইপের ল্যাবগুলো অটোমেটেড হয়ে থাকে। ওই চকলেটের খোসাটা উড়ে গিয়ে একটা অটোমেটেড দরজা নষ্ট করে দেয়, যার পরে ওই লকারে থাকা যে ডাইনোসর গুলো আছে ওই লকার গুলো আনলক হয়ে যায়। তো বিজ্ঞানীরা তো ওখানে রিসার্চ করতেছে, বিভিন্ন ধরনের কাজ করতেছে। তো একজন বিজ্ঞানী ওই জায়গায় ডাইনোসর থাকে যে ওই ডাইনোসরের সেলে আটকে দেয়। জুরাসিক ওয়ার্ল্ডের অন্যান্য যে মুভিগুলো আছে ওগুলাতে টিরেক্স ডাইনোসরটাকে দেখানো হয় বেশিরভাগ সময় টিরেক্স। আর এটা হচ্ছে যে ডিরেক্স। টিরেক্স আর ডিরেক্স এর মধ্যে ডিফারেন্স আছে। টিরেক্স কিছুটা মানে বড় হয়, ডিরেক্স তার চেয়েও একটু বড় হয়, তবে ডিরেক্স অতটা ভয়ঙ্কর না। মানে মুভিটা দেখে যতটুকু বুঝতে পারছি ডিরেক্স অতটা ভয়ঙ্কর না, বাট টিরেক্স গুলো অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। তো ওই ডিরেক্স ডাইনোসরটার কক্ষে থাকা ওই বিজ্ঞানীটাকে ডাইনোসর মেরে ফেলে। যদিও বাইরে একজন বিজ্ঞানী দাঁড়িয়ে থাকে, কিন্তু ভয়ে ও দরজাটা খুলে না। তো এই সিনের পরে এই জায়গায় আর কোনো সিন দেখানো হয়নি। ওই জায়গায় আর কোনো সিন দেখানো হয়নি। আমাদের নিয়ে আসা হয় বর্তমান সময়ে ২০২৭ সাল, মানে ২০২৭ সাল। এই সিনেমাটা আসলে ২০২৭ সালের টাইমলাইন। ২০২৭ সালে নিউ ইয়র্ক সিটিকে দেখানো হয় একজন ব্যক্তি জ্যামে আটকে আছে। ব্যক্তিটার নাম মার্টিন। তো মার্টিন হলো পার্কার জেনিক্স নামক একটা কোম্পানির অ্যাডভাইজার। পার্কার জেনিক্স কোম্পানি সাধারণত বিভিন্ন ধরনের মেডিসিন বানায় থাকে। মানুষের শরীরে যে রোগ আছে রোগগুলোর বিভিন্ন ধরনের মেডিসিন বানায় থাকে। তো পার্কার কার সাথে দেখা করতে যাচ্ছে? পার্কার দেখা করতে যাচ্ছে ব্যানেট নামে একজন ভদ্রমহিলার সাথে। তো ওর তো যাওয়ার কথা ব্যানেট নামে ভদ্রমহিলার সাথে দেখা করার জন্য। কিন্তু জ্যামের কারণে তো গাড়িতে আটকে আছে। তো ব্যানেটকেও যে জন্য খুঁজতেছিল সেটার বিস্তারিত ব্যানেটকে জানায়। ব্যানেটকে একটা অফার দেওয়া হয় আরকি। অফারটা কি? অফারটা হলো ৩ ধরনের ডাইনোসরের ডিএনএ কালেক্ট করতে হবে। কোন ৩ ধরনের ডাইনোসর? ডাইনোসর গুলো হলো মেজোসোরাম যেটা পানিতেই থাকে মাছের মতোই। এটা হলো ক্যাটজল কোয়াডলস যেটা উঠতে পারে মানে পাখির মতো আরকি। আরেকটা হলো টাইটোরোসোরাস যেটা নরমালি মাটিতে থাকে আরকি। গুলের মতো আরকি। ওই গুলের সাদৃশ্য যে ডাইনোসর গুলো আছে ওগুলা। তো মার্টিনকে তার কোম্পানির দায়িত্ব দিছে এই ৩ ধরনের ডাইনোসরের ডিএনএ কালেক্ট করার জন্য। ডিএনএ কালেক্ট করবে কিভাবে? ওরা রক্ত নিয়ে আসলে তো রক্ত থেকে ডিএনএটা আলাদা করে নিতে পারে। মানে তাজা রক্ত আরকি। মানে ওরা এই জিনিসগুলো দিয়ে করবেটা কি? পার্কার জেনিস কোম্পানি এই রক্তগুলো দিয়ে করবেটা কি? বা ডিএনএ গুলা দিয়ে করবেটা কি? পার্কার জেনিস কোম্পানি আসলে মানুষের হার্টের রোগের একটা ওষুধ আবিষ্কার করে। যে ওষুধ কিনা মানুষের হার্টের সবগুলো রোগ একসাথে সারায় ফেলতে পারে। তো ওই ওষুধটা বানানোর জন্য এই সাপ্লিমেন্ট গুলোর প্রয়োজন। এই সাপ্লিমেন্ট গুলোতে বিশেষত্ব কি আছে? বিশেষত্ব হলো ডাইনোসর যেহেতু বড়, তো ওদের হার্টও অনেক বড় থাকে। আর তাছাড়া ওরা দীর্ঘায়ু হয়ে থাকে। তো এই কারণে ওই হার্টের রোগ সারানোর জন্য বা মানুষকে দীর্ঘায়ু করার জন্য মানে এই টাইপের কোনো রোগ সারানোর জন্য আরকি ওই ডাইনোসরের ডিএনএ লাগবে। তো ওই ডিএনএ কালেক্ট করার দায়িত্ব দিয়েছে আমাদের মার্টিনকে। তো মার্টিন তো বেনেটকে অফার দেয়। ১ম এ রাজি হয় না। পরে মার্টিন বলে যে, "আচ্ছা ঠিক আছে, $10,000,000 দিই।" মানে $10,000,000 হিউজ। মানে আমেরিকানদের জন্য $10,000,000 হিউজ। $10,000,000 প্রায় ৳১০০ কোটি না ৳১৫০ কোটি আছে বাংলাদেশী টাকায়। আচ্ছা যাই হোক বাংলাদেশী টাকায় আমরা না যাই। তো বেনেট এত বড় অ্যামাউন্টের অফার থেকে রাজি হয়ে যায়। এরপরে ওরা যায় একজন জীববিজ্ঞানীর কাছে। জীববিজ্ঞানীর নাম হেনরি। ও আসলে একটা অ্যামিউজমেন্ট পার্ক চালায়। মানে যে পার্কে ডাইনোসরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ প্রদর্শন করেন। তো ওই পার্কটা পরিচালনা করে ও। মানে কিছুটা জাদুঘরের মতো আরকি। তো ওকে দরকার হইতেছে ডাইনোসর গুলোকে চিনার জন্য কোন ডাইনোসর কোনটা আর কি। মানে ডাইনোসরের বিভিন্ন স্বভাব থাকে না? কোন ডাইনোসর তো ভয়ংকর হয়, কোন ডাইনোসর তো এমনি নরমাল হয়। তো ভয়ংকর গুলার থেকে বাঁচতে হলে জানতে হবে না যে ও ভয়ংকর। সেজন্য ওকে দরকার। তো ওকেও সেম অফার দেয়। বাট ওর না টাকা পয়সার প্রতি অতটা ইন্টারেস্ট নাই। ওর ইন্টারেস্ট হইলো ও জিনিসগুলা দেখবে, প্রকৃতি দেখবে, ডাইনোসরকে নিজ চোখে দেখবে। অনেক ডাইনোসর আছে যেগুলো মানুষের সাথে এখনো বাস করা উপযোগী হয় নাই। সো ওগুলো ওকে দেখবে। তো ও রাজি হয়ে যায়। এরপরে ওরা হেলিকপ্টার করে যায় আরেকজন ব্যক্তির কাছে। যার নাম ডানকান। ডানকান হইছে যে আসলে ডানকান হইছে আমেরিকান আর্মির এক্স কমান্ডার। আসলে আমাদের যে বেনেট আছে, বেনেটও কিন্তু আমেরিকান এয়ারফোর্সের এক্স কমান্ডার। তো সে অনুযায়ী বেনেট ডানকানকে চিনে তাই ডানকানের কাছে নিয়ে গেছে।
আসলে ডাইনোসর তো অনেক ভয়ঙ্কর জায়গায় জায়গায় থাকে। ডাইনোসর গুলো ভয়ঙ্কর। তাছাড়া ওই ডাইনোসর গুলা থাকে যে নিষিদ্ধ জায়গায়। মানে রেস্ট্রিক্টেড যে এরিয়া গুলো আছে ওগুলাতে। সব ধরনের ডাইনোসর তো আর মানুষের সাথে বাস করে না। কিছু, কিছু ডাইনোসর আছে রেস্ট্রিক্টেড এরিয়া থাকে যেগুলো বিভিন্ন দেশের গভর্নমেন্ট ওই জায়গাগুলাকে রেস্ট্রিক্টেড করে দিছে। তো এখন ওই জায়গায় যাইতে হইলে তো একবারে সোলজার টাইপের মানুষ লাগবে, তাই না? না হলে তো ধরা খেয়ে যাবে, না হলে ডাইনোসরের কাছে মারা যাবে। তো সেজন্য ওরা গ্রুপ বানাচ্ছে বিভিন্ন ধরনের সোলজারদের নিয়ে। তো ডানকানের সাথে না বেনেট রিস্ক করে একটা প্ল্যান সাজা রাখে। প্ল্যানটা কি? ১ম এ যখন ডানকানকে অফার দেওয়া হবে, ডানকান রাজি হবে। পরে যখন অফারটা বাড়ানো হবে, মানে অ্যামাউন্টটা বাড়ানো হবে তখন রাজি হয়ে যায়। তো আসলে ঘটনাটা ঘটছে এরকম। তো ডানকানকে যখন ১ম $10 মিলিয়ন অফার করা হয়, ডানকান বলে, "আমি যাইতে পারব না, আমার কাজ আছে।" পরে যখন ডবল করা হয়, ডানকান রাজি হয়ে যায়। কিন্তু এটা পার্কার বুঝবে না। এখন পার্কারের হাতে আর কোনো আসলে উপায় নেই। কারণ ওকে তো এই সাপ্লিমেন্ট গুলো এরেঞ্জ করতেই হবে। দ্বিতীয়ত হইছে যে ওই সাপ্লিমেন্ট গুলো যে জায়গা থেকে আনতে হবে বা যাদের থেকে আনতে হবে তারা তো খুব ভয়ংকর। জায়গাগুলো রেস্ট্রিক্টেড। কোথায়, কোথায় আছে খুঁজে, খুঁজে বের করে আনতে হবে। সো পার্কারের একার পক্ষে তো সম্ভব না। তো পার্কার কিছু সোলজার লাগবে। এখন সোলজার আছে এরা পরিচিত, এদেরকে নিয়ে যেতে হবে। তো মার্টিন রাজি হয়ে যায়। তো মার্টিনের যে পার্কার কোম্পানি আছে, পার্কার জেনিক্স এইসব ওষুধ যদি কালেক্ট করতে পারে তারা ওরা বিলিয়ন নয়, ট্রিলিয়ন ডলার ব্যবসা করতে পারবে। তো ট্রিলিয়ন ডলার ব্যবসা করলে $20 মিলিয়ন দিলে সমস্যা কোথায়? সমস্যা তো নেই। তো মার্টিন রাজি হয়ে যায়। তো তাদের সাথে আরেকজন ব্যক্তি জয়েন করে যার নাম ববি, সেও সোলজার। তো তারা সবাই একত্র হয়ে গ্রুপ বেঁধে রওনা হয় ডাইনোসরের রক্তগুলা কালেক্ট করার জন্য বা ডিএনএ কালেক্ট করার জন্য। তো প্রতিমধ্যে সাগরের মাঝখানে একটা ফ্যামিলিকে দেখানো হয় যার নাম মাইকেল, তার সাথে রয়েছে টিনা, লিনা। সাথে আরেকজন তার মেয়ের বয়ফ্রেন্ড জেব্রিয়ার। তো তারা কোথায় যাচ্ছে? তারা সাউথ আফ্রিকার কেপ টাউনে যাচ্ছে নদীপথে। তো প্রতিমধ্যে একটা মেজোসরাস ডাইনোসর তাদের বোটকে উল্টিয়ে দেয়। বোট উল্টে দেওয়ার পরে মোটামুটি সবাই বাইর হয়। কিন্তু তার মেয়ের যে বয়ফ্রেন্ড আছে ওকে আসলে ও দেখতে পারে না ভালো করে। মানে মেয়ের বয়ফ্রেন্ড মানে ওর পছন্দ না আরকি, এরকম আরকি। তো মেয়ের বয়ফ্রেন্ড ওই যে বোট আছে বোটের ভিতরে আটকে যায়। তো মেয়ের বয়ফ্রেন্ডকেও কোনরকম বাঁচায়, সবাই বোটের উপরে উঠে। মেয়েডে বলে ৩ বার সিগন্যাল পাঠায়। মেয়েডে মানে ওই সিগন্যালটা আশপাশে যে রেডিও ফ্রিকোয়েন্সি আছে ওখানে যদি কোনো রেডিও থাকে ওই সিগন্যালটা ওভাবে ওই রেডিওতে যাবে। মানে মেয়েডে মানে হচ্ছে যে বিপদে আছে এটার একটা সিগন্যাল আরকি। মার্টিনদের যে গ্রুপ আছে ওদের যে বোট আছে বোটে যায়। এখন মার্টিনদের যে বোট আছে বা বোটের যে মালিক আছে ডানকান ওরা কিন্তু খুঁজে বাইর করে ফেলে আসলে মধুচূড়াত মানে ১ম ডাইনোসর কোথায় আছে? মানে সমুদ্রের কোন জায়গায় আছে? তারা তো রক্ত নিতে হবে। তো এখন মেরে শুনি ডানকান বলে, "না আমরা আগে মানে ব্যাক যাইতে হবে। মানে আমরা আগে ওই ফ্যামিলিটাকে বাঁচাবো। মানে যারা সাহায্য চাইছে তাদেরকে বাঁচাবো। কিন্তু তাদেরকে বাঁচাতে হলে কিন্তু তাদের পিছনে যাইতে হবে। মানে ব্যাক যাইতে হবে।" তো মার্টিন রাজিও না। মার্টিন বলে যে, "আমি আমার কোম্পানির জন্য রক্তের জন্য আছি। সেজন্য তোমাদের টাকা দিচ্ছি। তো তোমরা আগে আমার কাজ করো।" কিন্তু বব একটু ভালো মনের মানুষ। বব বলে, "না, ওর যেহেতু আমার ডিসিশন আমার হবে, ডিরেকশন আমার হবে।" তো ওরা যায় কি করে? এই পরিবারটাকে বাঁচায়। তো তারা মাইকেলের ফ্যামিলিকে রেস্কিউ করে তাদের বোটে তুলে নেয়। তো ডানকান কিছুটা গরম হয়ে মাইকেলকে জিজ্ঞেস করে, "তুমি ছোট, ছোট বাচ্চা ২ টা নিয়ে এই ভয়ংকর জায়গায় কি করতেছো? মানে এই ছোট বাচ্চাদের নিয়ে এই ভয়ংকর জায়গায় বা নদী কেন নদীর মাঝখানে কি করতেছো?" এই টাইপের কিছু জিজ্ঞেস করে আরকি। তো এখানে অনেক ধরনের কথাবার্তা হয়, তারা গল্পগুজবও করে। এর পরের সিনে আমরা দেখতে পাই তাদের যে স্ক্যানিং ডিভাইস আছে সেই ডিভাইসে শো করতেছে যে মধুসূদন ডাইনোসরটা তাদের দিকে আসছে। ওই ডাইনোসরকে দেখে মাইকেল বলে, "এই ডাইনোসরটা অনেক ভয়ংকর। এটা আমাদের অ্যাটাক করছে। তোমরা এই ডাইনোসরের কাছে যেও না বা ডাইনোসরকে কাছে আসতে দিও না। চলো আমরা অন্য কোনো দ্বীপে বা পড়ে চলি।" ঠিক তখন মার্টিন তাকে বলে, "তোমরা চিন্তা করিও না। সামনে একটা গ্রাম আছে, লোকবসতি আছে। ওখানে নিয়ে তোমাদের ছেড়ে দিব। তোমাদের কিছু হবে না।" এটা বলে কনভিন্স করে নেয় আরকি। মানে মার্টিন এখানে মিথ্যে কথাই বলে। তো ডাইনোসরটা কাছাকাছি আসলে আমাদের ব্যানেট ওই মেশিনটা দিয়ে ডাইনোসরের গায়ে ওই সুইটা পুশ করে দেয়। তো সুইটার রক্ত নেওয়া শেষ হইলে সুইটা সুইয়ের মতো করে উপরে উঠে যায়। রক্ত নিয়ে কিছু উপরে উঠে প্যারাশুট খুলে নেয়। প্যারাশুট খুলে নিলে পরে ওরা ধরে নেয়। তো এখন মজুসরাসের যে রক্ত আছে সেটা নেওয়া হয়ে গেছে। তাদের মিশন হলো ৩ টা ডাইনোসরের রক্ত নেয়া। তো একটা ডাইনোসরের রক্ত নেওয়া শেষ, বাকি আছে ২ টা। কিন্তু ঠিক কিছুক্ষণ পরে স্পাইনোসরাস নামে এক ধরনের ডাইনোসর তাদের অ্যাটাক করতে আসে। পানিতেও চলতে পারে আবার মাটিতেও চলতে উভচর আরকি। আবার মধুসরাস যে ডাইনোসরটা আছে ওটাকে শিকার করতে বা শিকার ধরতে বা খাদ্য সংগ্রহ করতে সাহায্য করে কে? স্পাইনোসরাস এই ডাইনোসরটা। এখন স্পাইনোসরাস এই ডাইনোসরটা তাদের বোর্ডে অ্যাটাক করে বসে। তাদের বোটের চারপাশে ডাইনোসর গুলোকে দেখে তো ববি তেলে বেগুন জ্বলে ওঠে। সে তার মেশিন গানটা নিয়ে ডাইনোসর গুলোকে টার্গেট করে অনবরত ফায়ার করতে থাকে। কিন্তু সে তার রাগের মাথায় নিজের নিরাপত্তার কথাই ভুলে গেছে। যার ফলে তার পিছন থেকে একটা ডাইনোসর এসে তাকে গিলে খেয়ে ফেলে। কিন্তু তারপরেও তারা বোটে হামলা কন্টিনিউ করে। তাদের বোটের চারপাশে ঘুরে, ঘুরে ওই বোটে হামলা করতে থাকে। ডাইনোসরের হামলার এক পর্যায়ে রিনা নামের যে মেয়েটি আছে, ওই মেয়েটা হঠাৎ করে বোট থেকে পড়ে যেতে লাগছিল। কিন্তু তার বাবা তাকে বাঁচিয়ে নেয়।
তো ডাইনোসর গুলো তো অনবরত চারদিকে হামলা করতেছে। এই সময় ডানকান ভাবলো তাদেরকে যদি এই ডাইনোসর গুলো থেকে বাঁচতে হয় তাহলে বোটটাকে কম গভীর জলে নিয়ে যেতে হবে। তার তো যে ভাবনা সেই কাজ। ডানকান কি করে তার বোটটিকে কম গভীর পানিতে নিয়ে যাওয়ার ট্রাই করে। এর মাঝে মাইকেল তার মেয়ে টিনাকে বলে সাহায্যের জন্য রেডিওতে সিগন্যাল পাঠায়। তারা তো এরকম বিপদের মধ্যে আছে। তারা ভাবছে হয়তোবা সাহায্যের জন্য রেডিওতে সিগন্যাল পাঠালে কেউ একজন তাদেরকে সাহায্য করতে আসবে বা কোস্ট গার্ড তাদেরকে সাহায্য করতে আসবে। কিন্তু আমাদের মার্টিন ভাবলো যদি সাহায্যের জন্য কোনো কোস্ট গার্ড আসে তাহলে তাদের এই ইল্লিগাল যে মিশন আছে তা তো ফেল হয়ে যাবে। তাই মার্টিন ওই মেয়েটাকে বাধা দিবে। তাই মার্টিন ওই মেয়েটাকে সিগন্যাল পাঠাতে বাধা দিবে। তো মার্টিনের সাথে ওই মেয়েটার ধস্তাধস্তির এক পর্যায়ে মেয়েটা না হঠাৎ করে পা পিছলে বোটের কিনারায় পড়ে। কিন্তু মার্টিন তা দেখেও সাহায্য করে না। পরে মেয়েটা পানিতে পড়ে যায়, মানে সমুদ্রে পড়ে যায় আরকি। তো এটা দেখে মেয়েটার বয়ফ্রেন্ড জেব্রিয়া তাকে বাঁচানোর জন্য সাথে সাথে সমুদ্রে ঝাঁপ দিয়ে দেয়। তো অন্যদিকে বোটটা তো দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছিল। মানে বোটটা যে স্পিডে চলতেছে, তো দ্বীপে গেলে তো কোনো না কোনো পাথরের সাথে ধাক্কা লাগবে। তো এই চিন্তা করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য মাইকেল তার ছোট্ট মেয়েকে নিয়ে পানিতে ঝাঁপ দেয়। আসলে ওই জায়গায় পানি অতটা গভীর না। আর তাছাড়া বোটে থাকলে ডাইনোসর যেভাবে আক্রমণ করতেছে, কখন না কখন ডাইনোসরে খায় ফেলে। কম গভীর পানিতে গেলে তো ডাইনোসর থাকবে না। তাই তারা ওই চিন্তা করে কম গভীর পানিতে ঝাঁপ দিয়ে দেয়। তো কিছুক্ষণ পরে বোটটা গিয়ে দ্বীপে গিয়ে একটা পাথরের সাথে ধাক্কা লাগে। পুরো বোটে ধ্বংস হয়ে যায়। মোটামুটি পুরো বোটে, মানে এই বোটটা কোনোভাবে আর নদীতে ভাসানো যাবে না, এরকম হয়ে যায়। তো বোর্ডে থাকা বাদবাকিরা তো ব্যাগ-ট্যাগ গুছিয়ে আগেই নেমে যায় বোট থেকে। মানে কম গভীর পানিতে ঝাঁপ দিয়ে দেয় আরকি। তো ওরা আগে তাদের বোট থেকে তাদের প্রয়োজনীয় জিনিসগুলা প্যাক করে পানিতে ফেলে দেয়। তো বোটটা তো এখন ধ্বংস হয়ে গেছে আর সবাই নেমেও গেছে। তো ওই টাইমে যখন ওই তাদের যে ব্যাগগুলা আছে, ওই ব্যাগগুলা টেনে কিনারায় আনতেছিল ম্যারি নামে একটি মেয়ে। মানে এই মেয়েটাও তাদের গ্রুপের এক। কামড় দিয়ে গভীর পানিতে নিয়ে যায়। তো এই দৃশ্য দেখে না ডানকান না পুরাই হতাশ হয়ে যায়। মানে তাদের মিশন এখনো অর্ধেক শেষ হয় নাই। তারা ২ জন সহপাঠীকে হারায় ফেলছে। তাদের ২ জন গ্রুপ মেম্বারকে ডাইনোসররা খেয়ে ফেলছে। তো অন্যদিকে মাইকেল ও তার পরিবার নদী থেকে পাহাড়ের একটা গুহায় উঠে। পাহাড়ের গুহায় উঠে ওই দ্বীপের সৌন্দর্য দেখে তারা মুগ্ধ হয়ে গেল। কারণ দ্বীপটাতে তো কোনো মানুষের যাতায়াত নেই। তাই দ্বীপটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হয়ে আছে। তো ডানকান তার ২ জন সহকারীকে হারিয়ে হতাশ হয়ে আছে। তো আমাদের ব্যানেট বলে, "দেখো এখন তো হতাশ হওয়ার টাইম না, এখন চিন্তা করার টাইম না। যা হওয়ার হয়ে গেছে। কিন্তু আমাদের মিশন তো কমপ্লিট করতে হবে। আমরা সবেমাত্র একটা ডাইনোসরের রক্ত কালেক্ট করতে পারছি। আরো ২ টা ডাইনোসরের রক্ত কালেক্ট করতে হবে। তো চলো মিশন কন্টিনিউ করি।" এই বলে তারা আস্তে আস্তে জঙ্গলের ভিতরে ঢুকে যায়। যদিও তারা জঙ্গলের ভিতরেও ঢুকে যাচ্ছে, এছাড়া তো কোনো ওয়ে নাই। তাদের ডাইনোসরের ব্লাড গুলো তো কালেক্ট করতে হবে। কিন্তু তারা এই দ্বীপ থেকে কিভাবে বেঁচে ফিরবে সেটা তো তারা জানে না। তখন বেনেট বলে, "চিন্তা করিস না, আমার হাতে একটা প্ল্যান বি আছে।" কি সেই প্ল্যান বি? প্ল্যান বিটা হলো বেনেট আসার সময় বোটের যে রেডিও সিগন্যালটা আছে, ওই রেডিও সিগন্যালটা ওই জায়গায় কাউকে দিয়ে আসছে। বোটের যে অ্যাক্সেসটা আছে ওটা কাউকে দিয়ে আসছে। আর ওকে বলা হয়েছে যে আমাদের বোটটা যদি ২৪ ঘন্টায় ওই রেডিও সিগন্যালটা যে ম্যাপটা আছে, ওই রেডিও সিগন্যালের যে ম্যাপটা আছে, ম্যাপটা যদি একই জায়গায় স্থির থাকে তাহলে উদ্ধার কাজের জন্য হেলিকপ্টার নিয়ে যাওয়ার জন্য ওই জায়গায়। তো রেস্কিউ টিমের জন্য ওদের ২৪ ঘন্টা এই দ্বীপে অপেক্ষা করতে হবে। ২৪ ঘন্টা পরে বোট যেহেতু একই জায়গায় লোকেশন দেখাবে, ওদের রেস্কিউ টিম চলে আসবে হেলিকপ্টার নিয়ে। তো এর পরের সিনে আমাদের দেখানো হয় মাইকেলের যে ফ্যামিলি আছে বা মাইকেলের যে পরিবার আছে, তার পরিবারকে নিয়ে সে আশপাশে কোনো জনবসতি আছে কিনা সেটা খুঁজে দেখতেছে। আসলে মার্টিন তাদেরকে যে বোটে বলছিল যে পাশে জনবসতি আছে, তোমাদের ওই জায়গায় নিয়ে আমরা ছেড়ে দিব। তো ওটা ওরা সত্যি ধরে খুঁজতেছে যে আশপাশে কোনো জনবসতি আছে কিনা। কিন্তু আসলে এই দ্বীপের আশপাশে কোনো জনবসতি নাই। এই দ্বীপটাই পুরোটাই রেস্ট্রিক্টেড। তো ওরা ওই জনবসতি খুঁজতে যাওয়ার সময় মাইকেলের যে ছোট মেয়ে আছে টিনা, টিনা না লিনা ওর নাম। আচ্ছা যাই হোক। ও একটা ডাইনোসরকে পায়। মানে একদম বিড়ালের মতো, বিড়ালের সাইজের একটা ডাইনোসরকে পায়। ছোট্ট ডাইনোসর আরকি, একদম কিউট ডাইনোসর। ও ওটার সাথে ফ্রেন্ডশিপ করে নেয়। ওটা ছোট তো, ছোট ডাইনোসরের সাথে পিচ্চি মেয়েটা ফ্রেন্ডশিপ করে নেয়। অপরদিকে যে ব্যানেটের যে টিম আছে, তারা তো অন্য একটা ডাইনোসরকে খুঁজতে আস্তে, আস্তে এগিয়ে যাচ্ছে। তো ওরা এগিয়ে যাওয়ার সময় যে মার্টিন আছে না, মার্টিন একটা হেলিকপ্টার খেয়াল করে যে গাছের সাথে একটা হেলিকপ্টার আটকে আছে। আর হেলিকপ্টারের ভিতরে ওই যে পাইলট আছে, পাইলটের কঙ্কাল ঝুলে আছে। এর মানে হলো যে এই দ্বীপে খুব কম মানুষই আসা যাওয়া করে। আর যারা আসে তারা খুব বেশি ফিরে যেতে পারে না। ও ওই হেলিকপ্টার দেখে আর কঙ্কালটা দেখে এই আইডিয়াটা পায় আরকি। তো ওরা যেতে, যেতে একদম বড়, বড় ঘাসওয়ালা একটা ক্ষেতে যায়। সেখানে তারা তাদের ২য় যে ডাইনোসরটা আছে ওটা দেখা হয়। ২য় ডাইনোসরটার নাম হচ্ছে টাইটানোসরাস। যেটা হইছে আসলে একটা তৃণভোজী একটা ডাইনোসর। এই ডাইনোসরটাকে না সবগুলা ডাইনোসর মুভিতে দেখা হইছে। বাস্তবেও নাকি এরকম ডাইনোসর ছিল। এক্সিস্টেন্স ছিল আরকি এরকম ডাইনোসরের। তো ওরে দেখি না ওই ডাইনোসরটা দেখি না হেনরি একেবারে, ও এই ডাইনোসরটাকে দেখি না হেনরি একেবারে আবেগপ্রবণ হয়ে যায়।
মানে ও তো জীববিজ্ঞানী আর ওর তো শখ এগুলা দেখার, কিছুটা পশুপ্রেমী বলা যায় আর। তো ও কি করে ডাইনোসর একদম কাছাকাছি গিয়ে ওই ডাইনোসরটাকে ধরে দেখে। মানে ও তো তৃণভোজী ডাইনোসর, ও তো মানুষের তেমন ক্ষতি করবে না, ও ওটা জানে। তো একদম হাত দিয়ে যায়, নিজে স্পর্শ করে। তো ওরা কি করে, ওদের যেই গানটা আছে, ও রক্ত নেওয়ার যে গানটা আছে, ওটা দিয়ে এই ডাইনোসরটার থেকেও রক্ত নিয়ে নেয়। তো এখন ২ টা ডাইনোসরের রক্ত নেয়া মিশন। এদিকে মাইকেল ও তার পরিবার হাঁটতে হাঁটতে হঠাৎ করে পাহাড়ের উপর থেকে গড়িয়ে গড়িয়ে সোজা নিচে গিয়ে পড়ে। মানে একটা নদী আছে, নদীর পাশে গিয়ে পড়ে আর কি। তো ওরা ওই জায়গায় নদীর অপর প্রান্তে একটা ছোট্ট ঝুপড়িঘর দেখতে পায়। তারা খেয়াল করে দেখে ওই ঝুপড়িঘরের ভিতরে একটা নৌকা আছে। তো টিনা নামের মেয়েটা সাহস করে খালটা পার করে ওই নৌকাটা আনতে নদীর ওই পারে যায়। মানে তাদের খেয়াল আর কি, এভাবে হাঁটাচ্ছে। মানে নদী পথে যদি যায় তাহলে হয়তো বা কোনো জনবসতি বা মানুষ আছে এমন জায়গায় যেতে পারে। কিন্তু নদী যখন পার করার পরে সে খেয়াল করে তার ঠিক পাশেই একটা জায়ান্ট টাইপের একটা টি-রেক্স ডাইনোসর ঘুমিয়ে আছে। তো এখন ও যেহেতু নদীটা পার হয়ে গেছে, তার বাপ ও তার বয়ফ্রেন্ড না করার সত্ত্বেও সে ঘরের ভিতরে যায় নৌকাটা আনার জন্য। কিন্তু ঘরের ভিতরে যখন যায় আসলে দেখে যে নৌকাটা না আসলে চালানোর অবস্থা নাই। মানে একদম ভেঙে গেছে আরকি, অনেকদিন আগের আর। তো ভাগ্যক্রমে ও ওখানে একটা হাইড্রোজেন গ্যাসের ইমার্জেন্সি বোট পেয়ে যায়। যখন ও ইমার্জেন্সি বোটটা ওপেন করার জন্য যে সাউন্ড ওই সাউন্ডে না ওই ডাইনোসরটা জেগে যায়। তো ওরা এখন আর কি করবে? ডাইনোসর যেহেতু জেগে গেছে, এখন তো ডাইনোসর তাদের পিছু নিবে, তাদেরকে মেরে ফেলতে চাইবে। ওই বোটটায় উঠে পালানোর চেষ্টা করে। মানে ডাইনোসর থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু ডাইনোসর বেটা যেহেতু মানুষ দেখছে, তার খাদ্য দেখছে, সে কি আর চুপ করে বসে থাকবে নাকি? তো ডাইনোসর থেকে বাঁচার জন্য ওরা অনেক রকম ট্রাই করে, অনেক রকম যুদ্ধ করে কোন রকম বেঁচে ফিরতে পারে। কিন্তু অল্পের জন্য পিচ্চি যে মেয়েটা আছে, মেয়েটা ডাইনোসরের হাত থেকে বেঁচে যায়। তো অপরদিকে আমাদের দেখায় বেনেট ও তার দল ক্যাপজল কোয়াটলস যে ডাইনোসরটা আছে ওটা একটা বাসা খুঁজে পায় পাহাড়ের ঠিক উপরে। এই ডাইনোসরটা তো পাখি, মানে জায়ান্ট আকারের পাখি আর কি। মানে এই টাইপের যে জায়ান্ট পাখি আছে, মোটামুটি একটা ফাইটার জেটের সমানই। ওর শরীর থেকে তো ওই আগের ডাইনোসর গুলোর মতো করে রক্ত নেওয়া পসিবল না। তো ওরা কি করে, ওরা ওই ডাইনোসরটার বাসায় যায়, একদম উপরে উঠে ওই ডাইনোসরটা বাসায় যায়। ওই বাসায় যে ডিম আছে ডিম থেকে ওই বাসায় যে ডিম আছে ডিম থেকে রক্ত নিয়ে নিবে ওই প্ল্যান করে যায় আর কি। তো ভাগ্যক্রমে ওই পাখিটার ডিম পেয়ে যায়। ওই ডিম থেকে রক্ত নিয়েও নেয়। কিন্তু রক্ত নেওয়ার সময় ওই মাদার যে ডাইনোসরটা আছে, ওই ডাইনোসরটা চলে আসে তার বাসায়। তো এই ডাইনোসরটা খেপে সবার উপর আক্রমণ করা শুরু করে। সবার উপর অ্যাটাক করা শুরু করে। তো এই অ্যাটাকে ডাইনোসর ডেভিড নামে একজন লোককে গিলেই খেয়ে ফেলে। বেচারা ডেভিড। অন্যদিকে আমাদের যে হেনরি আছে, হেনরির হাতে তো ওই ডাইনোসরের যে রক্ত নেওয়ার বোতলটা ছিল। তো ও বোতলটা বাঁচাইতে গিয়ে আর ডাইনোসরটার সাথে ফাইট করতে করতে সোজা একদম পাহাড়ের উপর থেকে নিচে গিয়ে পড়ে। কিন্তু পরিচালকের অনুগ্রহে হেনরির কিছুই হয় না। সে গাছের ডালের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে। তো তাদের ৩ টা ডাইনোসরের রক্ত কালেক্ট করার মিশন শেষ হলো। এখন বাড়ি ফেরার পালা। তো অন্যদিকে আমাদের মাইকেল ও তার পরিবারকে দেখানো হয়। তারা না আসলে ওই ডাইনোসরের সাথে যুদ্ধ করতে করতে কিছুটা ক্লান্ত হয়ে গেছে। তো তারা ওই বেলাটায় চড়ে একটা পরিত্যক্ত ল্যাবরেটরির সামনে এসে বসে। গেস করেন এই ল্যাবরেটরিটা কোনটা? ওই যে এই মুভির ১ম সিনে যে ল্যাবরেটরিটা দেখানো হয়, ওই ল্যাবরেটরিটাই। তাদের সাথে বেনেট ও তার দল ওই ল্যাবরেটরিটাতেই যায় পৌঁছায়। তো ওখানে সবাই যখন একত্র হয়, মার্টিনকে দেখে তো টিনার তেলে বেগুনে জ্বলে ওঠে। ওই যে বোটে থাকা অবস্থায় মার্টিন টিনাকে বাঁচাতে এগিয়ে আসেনি তাই। কিন্তু এখন তো আর মারামারি করার টাইম না। এখন তো আগে ডাইনোসর থেকে নিজেদের বাঁচাতে হবে। তো এখানে ওদের কথাবার্তার এক পর্যায়ে ল্যাবের সবগুলো অটোমেটিক লাইট জ্বলে ওঠে। তো লাইট জ্বলে ওঠাতে ওখানে থাকা ডাইনোসর গুলা তাদের উপর হামলা করা শুরু করে। তো এই অবস্থায় যে যান বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। মানে সবাই এদিক সেদিক ছোড়াছুড়ি করা শুরু করে আর কি। ওই সময় মাইকেলের পরিবার একটা সুপার শপে ঢুকে লুকায়। কিন্তু ওই জায়গায়ও তাদেরকে ডাইনোসর হামলা করে বসে। বেনেট ও মার্টিনকে হামলা করলে মার্টিন একটা গাড়ি নিয়ে বেনেটকে রেখে ওই জায়গা থেকে ভেগে যায়। এইবার আর তো রক্ত লাগবে, রক্ত পেয়ে গেছে। এখন ও যেভাবে হোক নিজে বাঁচলেই পাপের নাম, এটাই আর কি। তো বাদ বাকিরা তো আন্ডারগ্রাউন্ড যে টানেল আছে ওই টানেলের ভিতরে ঢুকে লুকায়। তো ব্যানেট হঠাৎ খেয়াল করলো একটা ডাইনোসর ওই যে আন্ডারগ্রাউন্ড টানেলে ঢুকে পড়েছে। তো সাথে ব্যানেট ও আন্ডারগ্রাউন্ড টানেলে ঢুকে যায় মাইকেলের পরিবারকে বাঁচানোর জন্য বা সতর্ক করার জন্য আর। ঠিক ওই টাইমে রেস্কিউ টিমের যে হেলিকপ্টার আছে ওইটাও চলে আসে। তো আসলে রেস্কিউ টিমের হেলিকপ্টারকে তো সিগন্যাল দিতে হবে কে কোথায় আছে বা আদৌ কি এখানে মানুষ আছে কিনা। সিগন্যাল না দিলে তো হেলিকপ্টার বুঝতে পারবে না বা পাইলট বুঝতে পারবে না যে এখানে কেউ বিপদে আছে। তো সিগন্যাল দেওয়ার জন্য কে যায়? আমাদের হেনরি। কিন্তু এখানে এন্ট্রি নেই আমাদের বিগ বিলে, মানে ডিরেক্ট স্যার। ডাইনোসরদের মধ্যে সবচেয়ে কুৎসিত মনে হয় এই ডাইনোসর। আচ্ছা যাই হোক, ও কি করে ওই যে রেস্কিউ হেলিকপ্টারটা আছে ওটাকে ধরে একেবারে আলু ভর্তা ফাইন্না ডাল বানায় দেয়।
অন্যদিকে ব্যানেট মাইকেলের পরিবারকে বাঁচিয়ে নেয় ওই ডাইনোসরটা থেকে। টানেলের ভিতরে যখন ওরা ছিল, ওই ডাইনোসরটা যখন মাইকেলদের পিছু নেয়, তখন সামনে থেকে ব্যানেট আসি গুলি করে ওই ডাইনোসরটাকে মেরে ফেলে। কিন্তু মার্টিন বেটা তো ওই জিপটা নিয়ে ভাগি গেছে। ও মনে, মনে বলতেছে আরকি, নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। ওই টাইপের কিছু আরকি। ওই শালা তো ভিলেন টাইপের। ওর রক্ত লাগবে, রক্ত খাইতে এখনো বাকি জায়গা। তো ওরা কি করে লাস্ট টাইমে একদম ল্যাবের লাস্ট প্রান্তে চলে যায়। কিন্তু ল্যাবের লাস্ট প্রান্তটা হইছে যে তোমার লোহার যে গেট আছে, গেট দিয়ে আটকানো। ওই লোহার গেটগুলা দিয়ে না কেউ বাইর হইতে পারতেছে না। মানে না বাইর হইলে তো সুইচ দিয়ে লোহার গেটটা খোলা যাবে না। তো ওই যে পিচ্চি মেয়েটা আছে, পিচ্চি মেয়েটা সাহস করে যায় কি করে, ওই লোহার গেটের যে সুইচ আছে সুইচের দিকে চলে যায়। সুইচের দিকে চলে যায়, সুইচটা তুলে দেয় মানে অন করে দেয়। তো লোহার গেটটা উঠে গেলে সবাই বাজিতে পারে আর। কিন্তু ওই সময় ওখানে আবার এন্ট্রি নেয় কে? ওই যে ডিরেক্ট যে ডাইনোসরটা আছে ওটা। ও আসি কি করে, মার্টিন আছে না, মার্টিনের গায়ে চেপে ধরে মার্টিনকে একদম খালাস করে দেয়। তো তার হাতে যে রক্তের ব্যাগটা ছিল ওইটা আমাদের ব্যানেট নিয়ে নেয়। কারণ ওটাই তো ইম্পর্টেন্ট, ওটার জন্য তো এত মারামারি চলবে। তো এখন এই বিগ ভিলেন থেকে তারা বাঁচবে কিভাবে? তো ডানকান কি করে, একটা আলো জ্বালিয়ে ডাইনোসরটাকে তার দিকে নেওয়ার ট্রাই করে। সে কি করে ওদের গ্রুপ থেকে আলাদা হয়ে আলো জ্বালিয়ে অন্যদিকে চলে যায়। আর ওদেরকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। মানে ও চাইতেছে ওর জীবন চলে যাইলে চলে যাক, কিন্তু ওর গ্রুপের অন্য সদস্যরা বেঁচে থাকুক, এই টাইপের কিছু আর। তো বাদ বাকি যারা আছে ব্যানেট সহ ওরা নৌকা নিয়ে বা ওই যে বোট আছে বোটটা নিয়ে ওখান থেকে সরে যায়। কিন্তু ডাইনোসরটা তো আবার ডানকানের তিতলি দিতে গেছে, জঙ্গলের দিকে চলে গেছিল। তো সবাই ভাবছে হয়তো ডাইনোসরটা ডানকানকে মেরে ফেলবে। কিন্তু পরক্ষণে দেখতে পাওয়া যায় ডানকান আবি জিন্দা হ্যায়। ওই যে আলো লাইটটা আছে, লাইটটা জ্বালিয়ে ও সিগন্যাল দিচ্ছে। তো ও সিগন্যাল দিলে ওকে ওরা ওদের বোর্ডে রেস্কিউ করে নেয়। এবারের জন্য ওরা সেভাবে বেঁচে যায় এবং মুভিটা শেষ হয়ে যায়, হ্যাপি এন্ডিং হয়ে যায়।